দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই দ্বিতীয় ওয়েভে সবাইকে আসলে সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। খুব বেশি পরিমাণে সতর্কতা, একেবারে প্রথমের মতো নতুন করে আবার সতর্কতা নিয়ে থাকতে হবে আমাদের। দেখা যাচ্ছে তোমরা হয়তো নিজেরাই নিউজ পড়ো, তারপরেও ঢাকার হাসপাতালগুলিতে আইসিইউ বেডের আবার সংকট দেখা দিয়েছে। তোমরা হয়তো জানো, আমাদের সুদক্ষ প্রিন্সিপাল মহোদয় নিজেই করোনা আক্রান্ত হয়ে দিল্লি থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা চিকিৎসা নিচ্ছে। তো তার মতো সতর্ক মানুষ কেউ করোনা যেহেতু হানা দিয়েছে, তো নিজেদের সব পার্সোনাল সেফটির কোনো বিকল্প নেই। আগের মতো আসলে হই হুল্লোড় করা যাবে না। করোনা সেই মার্চ মাসের মতোই আবার নতুন করে সতর্ক থাকার সময় আমাদের চলে এসেছে। এইভাবে আসলে আর আমাদেরও ভালো লাগছে না, তোমাদেরও ভালো লাগছে না। তোমরা নবীন, তোমরা জানি উচ্ছল চরিত্র, হয়তো বের হতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে, কিন্তু আসলে কিছুই করার নেই। আমাদের এই সময়টাই এরকম, খুব কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। যত কিছুই হোক, আমি শুধু এটুকুই বলবো, নিজে সাবধান থাকবে, পরিবারকে সতর্ক করবে। একটা ছোট একটা কিছুর জন্য যাতে বিশাল কোনো ক্ষতি না হয়ে যায়, সেই ক্ষতি থেকে বের হয়ে যাওয়া আমাদের পক্ষে খুব কঠিন হবে। আদৌ পারবো না কি সেটাও জানি না। আল্লাহ রহমতে সবাইকে ভালো থাকুক। যাই হোক, আমি শাহজাদি জেরিন তোমাদের সাথে আছি বোটানির শ্বশুরের কিছু অংশ নিয়ে। শ্বশুরের অনেকখানি আমরা করে ফেলেছি ইতিমধ্যে। আমি জানি না তোমরা করছো নাকি, আমি তোমাদের তেমন রেসপন্স দেখতে পাই না। আশা করি তোমরা দেখবে, পড়বে। তোমাদের কিন্তু পরীক্ষা যে কোনো সময় দেখা যাবে যে টেস্টের অথবা কোনো কিছুর নোটিশ চলে এসেছে। নর্মালি সময় থাকলে তো, স্বাভাবিক সময় থাকলে তো এতদিন একটা পরীক্ষার কথা আমরা চিন্তা করতাম। আমরা এপ্রিলের পরীক্ষার্থী, নভেম্বর প্রায় শেষ, ডিসেম্বর, জানুয়ারি পরীক্ষা চলে যাবে। তো যাই হোক, আজকে আমরা শ্বশুরের আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে ইটিএস। আমি তোমাদের আগেই বলেছি ইটিএসটা কি। শ্বসনের মূল যে ভাঙার কাজগুলি, খাদ্য ভাঙার যে বিষয়গুলি, খাদ্য ভাঙার সাথে জড়িত যে সমস্ত এলিমেন্টগুলি বা যে সমস্ত এনজাইমগুলি, তা মূলত গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে আর হচ্ছে ক্রেবস চক্রেই কমপ্লিট হয়ে যায় খাদ্য ভাঙাটা। ইটিএস এসে কি করে? ইটিএস হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইটিএস এসে এই যে বিভিন্ন ধাপে আমাদের এনএডিএইচ, এফএডি এগুলি তৈরি হয়েছে, এগুলি কি হয়? বিজারিত হয়। বিজারিত হয়ে ইলেকট্রন নির্গমন করে ওইটা পরবর্তীতে পানি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, হাইড্রোজেন যেটা নির্গমন হয় সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি হিসেবে রিলিজ হয়ে যায়। আর সবগুলি খাদ্যবস্তু জারিত হয়। এই জারিত হয়ে বিজারিত হয় যে এনএডি, বিজারিত হয়ে এনএডিএইচ হলো, এর ফলে একটা শক্তি উৎপাদন হয়। এটাকেই বলা হচ্ছে মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে যে সমস্ত জারণমূলক বিক্রিয়া ঘটে, যে সমস্ত কি বিক্রিয়া ঘটে? জারণমূলক। আমরা পড়েছি, তখন তোমরা দেখেছো যে জারিত হচ্ছে। জারণমূলক যে বিক্রিয়াটা ঘটে তাতে সরাসরি কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। কোন ধরনের অক্সিজেনের? আণবিক অক্সিজেনের। কোনো আণবিক অক্সিজেনের প্রয়োজন হয় না, বরং এখানে যে এনএডি গুলি, এখানে যে এনএডি, এফএডি এগুলি থাকে, তারাই মূলত কি করে? বিভিন্ন এগুলি জারিত করে। হ্যাঁ, এগুলি বিভিন্ন যে অন্তর্বর্তী যৌগসমূহ আছে, এদের জারক হিসেবে কাজ করে, ওই খাবারগুলিকে জারিত করে এবং তার সাথে কি করে? বিক্রিয়া শেষে নিজেরা কি হয়ে যায়? এগুলি যদি খাদ্যবস্তুকে জারিত করে, তাহলে এরা বিক্রিয়া শেষে কি হয়ে যাবে? বিজারিত। ঠিক আছে? এরা যেহেতু খাদ্যবস্তুগুলিকে, আমরা অনেক বিক্রিয়া করেছি না, এনএডি থেকে NaDH+ তৈরি হয়, আমরা তো পড়েছি। তো
তারা কি করে, খাদ্যবস্তুকে জারিত করে নিজেরা বিক্রিয়া শেষে কি হয়ে যায়, বিজারিত হয়ে যায়। বিজারিত হয়ে এই যে এভাবে NADH2 প্লাস H2 অথবা NADH H প্লাস আবার FADH H প্লাস এগুলি উৎপন্ন হয়। আর বিক্রিয়া শেষে এরা কি করে, এই কোএনজাইমের সবাক শ্বসনের, এই যে সবাক শ্বসনের যে শেষ পর্যায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরা কি করে, এই দেখো মুক্ত অক্সিজেনের সাথে, এই দেখো মুক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। ঠিক আছে, পানি তৈরি করে এবং নিজেরা কি হয়, জারিত হয়। এই দেখো জারিত অবস্থা থেকে এই বিজারিতগুলি সবগুলি জারিত হয়ে যাচ্ছে। এই যে বিজারিতগুলি কি হয়ে যাচ্ছে, জারিত হয়ে যাচ্ছে। এই যে সরাসরি এরা যে অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না, এরা কি হয়, মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি থাকে অন্তর্বর্তীকালে ইনার ঝিল্লি, এই ইনার ঝিল্লির মাধ্যমে এগুলি অক্সিজেনটাকে গ্রহণ করে। এই ইনার ঝিল্লির মধ্যে এই প্রক্রিয়াটা ঘটে, এটাকে বলা হচ্ছে ETS। এখন আমি এতক্ষণ ভেঙে বললাম, এখন একটা সোজা বাংলায় বলি। সোজা বাংলা হচ্ছে শ্বসনের গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে ইত্যাদি পর্যায়ে যে সমস্ত খাদ্যবস্তু কি হয়, জারিত হয়, তাদের জারিত করার জন্য কোনো আণবিক অক্সিজেন সরাসরি থাকে না। কি থাকে না, কোনো আণবিক অক্সিজেন থাকে না। তাহলে এরা কিভাবে জারিত হয়? জারিত হওয়ার জন্য তো অবশ্যই অক্সিজেন লাগবে, তাই না? অক্সিজেনের এডিশন অথবা হাইড্রোজেনের রিলিজ, তো অক্সিজেন কোনো কিছু থাকে না। না থাকার কারণে তাহলে এরা জারিত হয় কিভাবে? যেহেতু অক্সিজেন থাকে না, তাহলে হাইড্রোজেন রিলিজ হবে। তখন কি করে, এই যে বিভিন্ন ধরনের NAD আছে, FAD আছে, এরা কি করে, এরা নিজে জারক পদার্থ হিসেবে কাজ করে ওই যে খাদ্য উপাদান যারা যারা ছিল তাদের সবাইকে বিজারিত করে। ওরা যে এদের বিজারিত করলো, এই বিজারণ প্রক্রিয়াটার সরাসরি কোনো অক্সিজেন থাকতেছে না। আর এই বিজারণ প্রক্রিয়াটায় ওরা সরাসরি অক্সিজেনটাকে খাদ্যবস্তু গ্রহণ করতে পারতেছে না। এই যে NAD, FAD, H2 এরাও সরাসরি খাদ্যবস্তুটাকে গ্রহণ করতে পারতেছে না। ফলে কি হচ্ছে, এরা মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের মধ্যে একটা চেইন রিঅ্যাকশনের মধ্যে যায়। চেইন রিঅ্যাকশনে যাওয়ার ফলে খাদ্যবস্তু আগে জারিত হয়ে গেছে, তখন এরা ওই রিঅ্যাকশন থেকে অক্সিজেন নিয়ে নিজেরা কি হয়, জারিত হয় এবং এই জারিত হওয়ার প্রক্রিয়ায় একটা শক্তি উৎপাদন করে। এই শক্তি উৎপাদনের ফর্মটাই হচ্ছে ATP, যেটা আমাদের আলটিমেট গোল শ্বসনের। শ্বসন তো আলটিমেট প্রোডাক্ট হচ্ছে ATP। ATP তৈরি না করলে তো শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন হবে না। যে রূপেই যা হোক সেটা আলটিমেটলি আমাদের কিসে নিয়ে আসতে হবে, ATP-তে নিয়ে আসতে হবে। তোমাদের কাছে যদি কেউ ETS এর সংজ্ঞা চায়, তাহলে ETS এর সংজ্ঞাটা কিভাবে বলবা যে সবাক শ্বসনের শেষ পর্যায়ে মাইটোসিসের অন্তঃঝিল্লির মধ্যে বা ইনার মেমব্রেনের মধ্যে অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি, বিভিন্ন দেখো এটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশন বলেছি না, কারণ ইলেকট্রনের বিভিন্ন বাহক আছে। বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি যে প্রক্রিয়ায় এই বিজারিত NAD, FAD এগুলিকে জারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানির অণু এবং ATP শেষে কি তৈরি করতেছে, যে পানির অণু আর আলটিমেট প্রোডাক্ট হচ্ছে ATP তৈরি করতেছে, তাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS। আমি কি আরেকবার বলবো, সবাক শ্বসনের যে ধাপে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, দেখো কয়টা কথা, এক কথায় লিখবো, জায়গা হতো না। আচ্ছা, এই যে সবাক শ্বসনের যে ধাপে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, হ্যাঁ ইনার মেমব্রেনের বিভিন্ন জারক পদার্থ কি করে, এই যে এই NAD, FAD, H2 এদেরকে বিজারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি ও ATP তৈরি করে। সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সংজ্ঞা আসতে পারে, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্টের সংজ্ঞা লিখতে গেলে এই পুরা ওয়ার্ডগুলি এখানে থাকতেই হবে, তবে ভিতরটা যেভাবে সাজানো। এই সবাক শ্বসনের যে প্রক্রিয়ায়
মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে বিভিন্ন যে জারক পদার্থ থাকে তা এনএডিএ এবং এফএডিএইচ কে কি করে বিচারিত করে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি এবং এটিপি তৈরি করছে, তাকেই বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা একটা চেইন রিঅ্যাকশন, এটা 4টা ধাপে হয়। এটা তো 4টা ধাপ, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। তাহলে এটা কয়টা ধাপে হচ্ছে? 4টা ধাপে হচ্ছে। একটা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এখন দেখো এগুলো একটু মুছে দিই, কিছুক্ষণের জন্য। আশা করি তোমরা এরকম ট্রান্সপোর্ট সিস্টেমের সংজ্ঞাটা সুন্দর করে লিখতে পারবে। এই যে কমপ্লেক্স 1, হ্যাঁ, এই যে এইটুকু, এই এডিপি তৈরি হওয়া পর্যন্ত হচ্ছে কমপ্লেক্স 1। এখন এইখানে অবশ্যই একটা এনজাইম কাজ করে, অন্য কিছু পদার্থ কাজ করে, আবার এই প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের এনজাইম কাজ করে, এই প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের এনজাইম কাজ করে, এই বাকি প্রক্রিয়াটার মধ্যে এনজাইম কাজ করে। তো এই এনজাইমগুলির নাম তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো আমি একটু কমেন্টগুলি দেখে নেই, কি কমেন্ট আছে। ওয়ালাইকুম আসসালাম। স্পষ্ট দেখা যাচ্ছে না বাবা? দাঁড়াও আমি আগাই দিচ্ছি, দেখি। আমি আশা করি তোমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছ। আসলে পরিবেশটা গ্লুমি, আর আমার কিছু করার নাই, আসলে একটু বুঝে নাও সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ হবে। দেখো এর মধ্যে ফার্স্ট যে এটার মধ্যে দুইটা এনজাইম, একটা এনজাইম কাজ করে, তোমরা এটার সাথে খুবই পরিচিত, ডিহাইড্রোজিনেজ। হ্যাঁ, ডিহাইড্রোজিনেজ। আরেকটা থাকতেছে FMN, আরো থাকছে কয়েক ধরনের আয়রন সালফার। হ্যাঁ, আয়রন সালফার কমপ্লেক্স। এর মধ্যে এই তিনটা মিলে কি করে, এরকম এই তিনটা যখন উপস্থিত হয় তখন এনএডিটা কি হয়ে যায়, এনএডিটা বিজারিত থেকে এফএডি হয়ে যায়। হ্যাঁ, বিজারিত অবস্থায় ছিল না, আমাদের বিক্রিয়াগুলিতে কি হয়েছিল, বিজারিত থেকে যে যে জায়গায় জারিত লাগবে ওই জায়গাগুলিতেই আমাদের শক্তি উৎপাদন হবে। এই যে দেখো এই এনএডিটা যখন এই তিনটা একসাথে হবে এবং এই জায়গাটা এই কমপ্লেক্সের উপর কাজ করবে, তখন এটাকে কি বলা হচ্ছে, এই বিজারিতটা জারিত হয়ে যাবে। এই যে এইটার থেকে এই যে এইদিকে হচ্ছে, ঠিক আছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে অ্যারোগুলি কিন্তু মিনিংফুল, তুমি চাইলে এই অ্যারোগুলিকে চেঞ্জ করতে পারবে না। এই দেখো এইটা বিচারিত হয়ে এই দশায় আসছে, আবার এইটা বিচারিত হয়ে এই দশায় আসছে, না জারিত হয়ে, সরি, এইটা জারিত হয়ে এই দশায় আসছে, এটাই তো জারিতই হয়, এইটা জারিত হয়ে এই দশাটায় আসছে, আবার এইটা জারিত হয়ে এই দশায় আসছে। এই দুইটা অ্যারো কিন্তু একই দিকে হবে, এই অ্যারোটার পরের অ্যারোটা হবে এইদিকে, আবার এই পাশে দুইটা একই রকম হবে, মানে পর দুইটা অ্যারো একই দিকে হবে। এই দেখো পর দুইটা অ্যারো সব জায়গায় একই দিকে হবে, এটা ভুল করবে না। এই দেখো এটা একটা টুইন বার,
প্রত্যেক সময় এই অ্যারোটা যদি তোমরা ভুল করো কোনোভাবে, এই অ্যারোটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা পুরোটাই ভুল বলে গণ্য করা হবে এবং সেই ক্ষেত্রে তোমরা আসলে প্রপার নাম্বারটা পাবে না। তো এখানে কি হয়, এই NADH আর H+টা বিজারিত হয়ে FAD হয় আর এই ধাপে একটা শক্তি উৎপন্ন হয় আর এইটাকে গ্রহণ করে হচ্ছে কোএনজাইম কিউ। কোএনজাইম কিউটাকে অনেক সময় ইবিকিউনিনও বলা হয়। এখানে কোএনজাইম কিউটা হচ্ছে ইলেকট্রন বাহক, ঠিক আছে। তাহলে এই ধাপে তিনটা বিষয় কাজ করে, একটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ, আরেকটা হচ্ছে FNN, আরেকটা হচ্ছে আয়রন সালফার। এই তিনটা যখন উপস্থিত হয় তখন এই NADH টা জারিত হয়ে NADH এও হয় অনেক সময়, যেটা বলো NADA অথবা NADH এ পরিণত হয়, যেটাই আমরা বলি কোনো সমস্যা নাই। এই এনজাইম দ্বারা জারিত হয় এখানে ইবিকুইনাইন বা কোএনজাইম, এটা হচ্ছে ইলেকট্রন বাহক। এখানে ইবিকুইনাইন বা কোএনজাইম কিউ, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আমরা পরীক্ষায় দিয়ে থাকি যে ইবিকুইনাইনের আরেকটা নাম কি, অথবা কোএনজাইম কিউ এর অপর একটি নাম লিখো। কোএনজাইম কিউটা বলা হয় এখানে ইবিকিউনাইন আর এই কোএনজাইম কিউটাই হচ্ছে ইলেকট্রনের বাহক। পরে চলে আসো কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 এর প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল। এইখানে আসলে সাইটোক্রোম বি, এটাকে বলা হয় আমরা এইটুকুকে আমরা বলি সাইটোক্রোম, এই যে না সরি, এটাকে আমরা কোয়েন কমপ্লেক্সটাকে আলাদা করে নাম বলি না, এটাকে আমরা এখানে যে এনজাইমটা কাজ করে তাকে বলা হয় সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সব ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রোজিনেজটা থাকবে। ডিহাইড্রোজিনেজটা কেন থাকবে? ডিহাইড্রোজিনেজটা একটু হাইড্রোজেনটাকে অপসারণ করে দিবে, তাই না? আমি তো তোমাদের যখন গ্লাইকোলাইসিস দেখিয়েছি তখনই এই বিষয়টা ক্লিয়ার করেছি যে এটা হচ্ছে ডিহাইড্রোজিনেজের কাজ হচ্ছে যেখান থেকে হাইড্রোজেনের অপসারণ করা লাগে বা ওয়াটারের অপসারণ করা লাগে, এই জাতীয় কাজগুলি ডিহাইড্রোজিনেজ এনজাইম করে। এইখানে একটা ফসফেটিক গ্রুপ আছে FAD। FAD এর পুরো নাম কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডিহাইড্রোজিনেজ। এটা আমি তোমাদের পড়িয়েছি, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। ফ্ল্যাভিন অ্যাডেনিন কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিয়েট। এই ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিয়েটটা কি করে? সাকসিনেট সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাভোপ্রোটিন। হ্যাঁ, একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাভোপ্রোটিন। এই ফ্ল্যাভোপ্রোটিনেরই প্রস্থেটিক গ্রুপ হচ্ছে FAD। এটা সাকসিনিক অ্যাসিড থেকে ইলেকট্রন গ্রহণ করে। এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ মানে কি? এখানে কোনটা কাজ করবে? সাকসিনেট কাজ করবে, তাই না? এই সাকসিনেট এই ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের সাথে বিক্রিয়া করে কি করে? এটাকে কোএনজাইম কিউ এ ট্রান্সফার করে। তারপর এই কোএনজাইম কিউটা কি করে? এটা ইবিকিউনিনটাকে বিজারিত করে এখানে হাইড্রোজেনটাকে মুক্ত করে দেয়, ঠিক আছে। এরপর আসবে কমপ্লেক্স 3। এই কমপ্লেক্স 3টাকে আমরা বলি সাইটোক্রোম বি। কমপ্লেক্স 3টাকে আমরা কি বলি? সাইটোক্রোম বি। এই সাইটোক্রোম বিটা কোথায় নিয়ে যায়? এটাকে নিয়ে যায় সাইটোক্রোম সিতে। এই যে 3 কমপ্লেক্স, এটা একটা পরপর প্রক্রিয়া। জাস্ট এইটুকের পরে সাইটোক্রোম সিতে, মানে এই প্রক্রিয়াটা খুবই স্বল্প, যা সাইটোক্রোম বি থেকে ইলেকট্রনটাকে সাইটোক্রোম সিতে নিয়ে যায়। এই যে নিয়ে যাওয়ার সময় এখানে একটা এটিপি রিলিজ হয়। তাহলে প্রথম কমপ্লেক্স 1 থেকে যখন কমপ্লেক্স 2 তে আসলো তখন একটা এটিপি নির্গত হইল, ঠিক আছে। কিন্তু দেখো কমপ্লেক্স 2 থেকে যখন 3 তে আসলো তখন কিন্তু কোনো এটিপি নির্গত হয় না। আবার যখন কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ আসলো তখন একটা এটিপি নির্গত হইল। এই যে অর্থাৎ আমরা এটাকে বলতেছি কি?
সাইটোক্রোম বি। এই সাইটোক্রোম বি থেকে যে সাইটোক্রোম সিতে নিয়ে যায় এটার নাম হচ্ছে হেমিন লৌহ, হেমিন আয়রন। ঠিক আছে, এই হেমিন আয়রন কি করে, এই বিজারিত যে ইবিকুইনাইন, এই ইবিকুইনাইন থেকে ইলেকট্রনটাকে কমপ্লেক্সে নিয়ে আসে এবং ইবিকুইনাইনটাকে বিজারিত করে ফেলে, বিজারিত করে এটাকে সাইটোক্রোম সিতে নিয়ে যায়। এরপর আসে কমপ্লেক্স 4-এ। কমপ্লেক্স 4-এ আছে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। আর আমি এদিকে যেতে পারছি না, আমি দূর থেকে বলছি, দেখি তোমাদের কমেন্টগুলো। আমরা একটু সামনে চলে যাই, আর দেখা যাবে না কেন জানি না। তো দেখো এই যে সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি তে যাচ্ছে, যে আসলে আমার দাঁড়ানোর জায়গা হচ্ছে না, তোমরা একটু দেখে নাও। এই যে দেখো সাইটোক্রোম বি থেকে যে সাইটোক্রোম সি তে যাচ্ছে, এখানে তিনটা কমপ্লেক্স আছে। একটা হচ্ছে সাইটোক্রোম সি, এটাকে বলা হয় অক্সিডেজ। আর এটা হচ্ছে সাইটোক্রোম এ, আর এইটাকে আমরা বলি সাইটোক্রোম A3। ঠিক আছে, তাহলে সাইটোক্রোম 4 হচ্ছে তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সাইটোক্রোম সি, আরেকটা হচ্ছে সাইটোক্রোম এ, আরেকটা হচ্ছে সাইটোক্রোম A3। এখানে কি হয়, সাইটোক্রোম সিতে এখানে কি হয়, সাইটোক্রোম সিতে যে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম দ্বারা জারিত হয়। এখানে দেখো এই যে বিজারিত বিষয়টা আছে, এই সাইটোক্রোম সিটা যে বিজারিতটা কি হয়, একটা অক্সিডেজ সাইটোক্রোম দ্বারা এনজাইম দ্বারা জারিত হয়। এবং শেষে যে আণবিক অক্সিজেন থাকে, এই পুরো প্রক্রিয়াটা এই আণবিক অক্সিজেন দ্বারা সম্পূর্ণ হয় বলা হয়। এই জন্য একে বলা হয় প্রান্তীয় শ্বসন। ভালো করে শুনো টার্মটা, প্রান্তীয় শ্বসন। হ্যাঁ, প্রান্তীয় শ্বসন কাকে বলে? শ্বসনের শেষ ভাগে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে এই জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন। শ্বসনের সময় এই অক্সিজেনটাই প্রান্তীয় শ্বসনে ব্যবহৃত হয়। শ্বসনের সময় যে অক্সিজেনটা গ্রহণ করে প্রথম, সেইটাই এই শ্বসনে ব্যবহৃত হয়। এখানেও একটা এটিপি তৈরি হয়। তাহলে শেষ পর্যন্ত কি হইলো, এই যে আণবিক অক্সিজেনটা যে ব্যবহৃত হয়েছিল আর এই যে ধাপে ধাপে যে হাইড্রোজেন রিলিজ হয়েছে, এই দুইটা মিলে পানি উৎপন্ন করছে আর বিভিন্ন ধাপে এটিপি রিলিজ করছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের ইটিএস। তো তোমাদের পরীক্ষা এটা প্রায়ই এসে থাকে যে ইটিএস কি, ইটিএস কিভাবে ব্যাখ্যা করো, ইটিএস এর চিত্রটা আঁকো, ইটিএস এর কয়টা ধাপ, ইবিকুইনাইন কি, তখন এগুলি তোমাদের লিখতে হবে। এখানে একটা পার্থক্য একটু দেখে নাও। এই পার্থক্য তো ইটিএস আমি আশা করি তোমরা সবাই বুঝেছো। আমাকে কি দেখা যাচ্ছে? এবার আমি আবার পার্থক্যটার দিকে ঘুরে দিই। আচ্ছা, এখানে আমাদের একটা এখন পার্থক্য করতে হবে, সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আসে, হ্যাঁ, এই যে এতক্ষণ যে প্রক্রিয়াটা বললাম সেটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা কোথায় হয়? এটা হয় শ্বসনে। আর ফটোফসফোরাইলেশন তোমাদের যে সালোক সংশ্লেষণ পড়াবে সে হয়তো বলবে, এটা হয় সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রসেসটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয় শ্বসনে আর ফটোফসফোরাইলেশনটা হয় সালোক সংশ্লেষণে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ঘটে মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠতে। যেহেতু এটা শ্বসনে হয়, শ্বসনের ধাপগুলি বেশিরভাগই তো মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠতে হয়। এই যে আর ইটিএসটাই মূলত অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তো এটা হয় মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠতে। আর ফটোফসফোরাইলেশনটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। ঠিক আছে, এটা হয় মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠতে আর এটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে।
এখানে আণবিক অক্সিজেনের প্রয়োজন আছে, তাই না? ওই যে শেষ ধাপে আণবিক অক্সিজেন না হইলে কি হইতো না, শ্বসন প্রক্রিয়াটাই শ্বসন প্রক্রিয়াটাই হইতো না। আর এখানে আণবিক অক্সিজেনের প্রয়োজন নাই। তারপর দেখো ফটো সিস্টেম জড়িত নয়। তোমরা যখন শালক সংশ্লেষণ করবা তখন হয়তো দেখতে পাবা যে এখানে এখানে দুইটা ফটো সিস্টেম আছে, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। ঠিক আছে, এখানে ফটো সিস্টেম জড়িত নয় আর এখানে ফটো সিস্টেম জড়িত। এখানে জারণ বিজারণের ফলে এটিপি তৈরি হয়। মূল কাজ কি? এটিপি তৈরি হওয়া। আর এটার মূল কাজ কি? ফটোফসফোরাইলেশনের মূলত খাদ্যবস্তু তৈরি করা। আর এখানে শক্তির মূল উৎস, সেই খাদ্য তৈরির শক্তির মূল উৎসটাই হচ্ছে সূর্যালোক। আর এখানে মূল উৎস হচ্ছে এটিপি, শক্তির মূল উৎস হচ্ছে এটিপি। আর এখানে শক্তির মূল উৎস হচ্ছে শালক সংশ্লেষণ। এই প্রসেসটা কিন্তু, এই বিক্রিয়াটা কিন্তু অনেক সময় আসে। এটা একটা শর্ট টার্ম, তোমরা একটু দেখে রেখো। আমি নামগুলি বলে যাই, তোমরা নিজেদের মতো একটু দেখে রেখো। অনেক সময় ভর্তি টর্তি পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষাগুলিতে খুব বেশি আমরা দিই না, একটু কঠিন হয়ে যায় দেখে, কিন্তু ভর্তি পরীক্ষায় বেশ আসে। ইডিএস এর বাহক, এই যে এখানে আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছি বাহকগুলি কি। এক হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন, আরেকটা হচ্ছে সাইটোক্রোম, এই যে সাইটোক্রোম, আরেকটা হচ্ছে এই যে কোএনজাইম কিউ। এখানে ছিল কি ফ্ল্যাভোপ্রোটিন, এখানে ছিল কোএনজাইম কিউ, আর এখানে হচ্ছে সাইটোক্রোমের বিভিন্ন ধাপ, এজন্য বলা হচ্ছে সাইটোক্রোম। তো এটা সম্পর্কে তোমরা একটু বৃহৎ করে নিবে। তো আর কিছু কথা আছে, আমরা পরবর্তী যেটায় যাব তার আগে আমি এখানে জায়গা আছে যেহেতু একটু দেখিয়ে দিই। দেখো, একটা এটিপি থেকে তো কি উৎপন্ন হয়? একটা এটিপি, তাই না? এটিপি যদি থাকে, এটিপি থেকে কয় অণু এটিপি তৈরি হবে? এক অণু এটিপি। আমরা ওই যে গ্লাইকোলাইসিসে পড়ছিলাম, প্রত্যেকটা কি হয়, 3-ফসফোগ্লিসারিলডিহাইড আর আলফা কিটোগ্লিসারিক অ্যাসিড, এইরকম যে ধাপটা দিচ্ছে, দুইটা ধাপ ছিল না? তাহলে যে জায়গায় এটিপি তৈরি হবে ওই জায়গায় কয়টা এটিপি তৈরি হবে? দুইটা। আমি এটা গ্লাইকোলাইসিসে তোমাদের পড়িয়েছিলাম, আশা করি আমি তোমাদের মনে আছে না? অবশ্যই আছে। আমাদের স্টুডেন্টগুলি খুবই খুবই ট্যালেন্ট, আমি জানি। ওই যে এইভাবে করে পড়েছিলাম না, এইভাবে একটা বিক্রিয়া আছে, এটা কি হবে, 3-ফসফোগ্লিসারিলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা পরস্পর এলোমেলো করতে পারে। অর্থাৎ যে যে জায়গায় এটিপি তৈরি হয়েছে তা একটা ফসফোগ্লিসারিলডিহাইডের জন্য হয়েছে আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের জন্য হয়েছে। তো এইরকম এটিপি যখন তৈরি হবে ওইখানে আমরা 1 গুণ 2টা এটিপি পাবো। আবার যেখানে এফএডি তৈরি হবে, একটা এফএডি সমান সমান 2 অণু এটিপি। তাহলে যেখানে 1 অণু এটিপি তৈরি হয়েছে তাহলে এখানে কয়টা? 2 গুণ 2 সমান সমান 4 অণু এটিপি পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমরা ওই যে শ্বসন যখন পড়ছিলাম, 6 কার্বন থেকে যখন 2টা 3 হয়ে গেল, হ্যাঁ, তখন কি বলছিলাম যে এই ধাপে যা উৎপন্ন হবে এই ধাপেও তা উৎপন্ন হবে। অর্থাৎ একটা থেকে এক, আমরা যেটাই পাইতেছি একটা পাইতেছি না, ডাবল পাচ্ছি। সুতরাং যে জায়গায় একটা এটিপি উৎপন্ন হয়েছে আমরা এটিপি দেখাচ্ছি, ওই জায়গায় এই পাশের জন্য একটা এটিপি উৎপন্ন হইতেছে, 3-ফসফোগ্লিসারিলডিহাইডের জন্য একটা এটিপি তৈরি হইতেছে, আবার ওই পাশে হাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের জন্য এটিপি তৈরি হইতেছে। তাই একটা এটিপি যে জায়গায় পাবো এটাকে আমরা কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। একটা এফএডি যেখানে পাবো ওইখানে আমরা 2 দ্বারা গুণ করবো। কাকে? একটা এফএডি সমান সমান 2টা এটিপি, তাহলে 4টা। এরকম একটা এনএ ডিএইচ2 সমান সমান 3টা এটিপি, তাহলে 3টা এটিপি গুণ 2 সমান সমান 6টা এটিপি। এই হিসাবটা একটু মনে রাখো, কারণ আমরা এরপর যখন পড়বো যে সহজ শোষণের শক্তি উৎপাদনের প্রক্রিয়াগুলি লিখো বা ধাপগুলির হিসাবটা লিখো, কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা এটা প্রায় চাই যে সহজ শোষণের শক্তি উৎপাদনের ধাপগুলি লিখো। আমি আবার একটু সরিয়ে দিই, দেখি তোমাদের দেখতে পারো নাকি। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে
সবাই আমার আসলে জায়গা বাবারা খুবই কম ছিল, যার কারণে আমি খুব শর্ট ফর্মে লিখেছি। আমি বলার সময় তোমাদের ব্যাখ্যা করে যাব, বা তোমরা বইতেও পাবা, আমি বলার সময় তোমাদের ব্যাখ্যা করে যাব, একটু বুঝে নিও। এটা হচ্ছে কি সবাদ শ্বসন। শ্বসন তো দুই ধরনের। অবাধ শ্বসনে তো আমরা বলেছিলাম যে এতগুলি এটিপি তৈরি হয় না, ধাপটা কম। আমরা পড়বো সামনের দিন, এটা পড়লেই হয়তো আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। সবাদ শ্বসনের শক্তি উৎপাদনের হিসাব। হ্যাঁ, এটা কি হয়, এখানে দেখো উৎপাদিত এটিপি, তারপর ব্যবহৃত এটিপি, মোট এটিপি। আমরা যখন গ্লাইকোলাইসিস পড়েছিলাম, হ্যাঁ, তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সব জায়গায় আসলে এটিপি উৎপন্ন হয় তা না, প্রথম কিছু ব্যয় করতে হয়। যেমন আমরা যখন গেস্টদের বাড়িতে যাই, গেস্টরা আমাদের হিউজ খাওয়া দাওয়া দেয়, তাই না? সেটা কিন্তু পরে, আগে আমরা গেস্টদের জন্য কিছু নিয়ে যাই, তারপর আমরা গেস্টদের থেকে অনারটা পাই, বা গেস্টদের থেকে আমাদের, এটা স্বাভাবিক ভদ্রতা, ঠিক আছে? এই ক্ষেত্রেও একটা প্রক্রিয়া চলবে, চালানোর জন্য স্টার্টিংয়ে তো আমাদের কিছু এনার্জি ক্ষয় করতে হবে, তারপর যখন সেটা রান করবে সেখান থেকে আমাদের শক্তিটা হয়তো আসতে থাকবে। এই জন্য প্রথম কিছু ধাপে কিন্তু শক্তি ব্যয় হয়, ওইটাই যে উৎপাদিত এটিপি, ব্যবহৃত এটিপি, মোট এটিপি। আমার জায়গা খুব কম ছিল দেখে আমি এইভাবে লিখেছি, তোমরা ঘর আলাদা করে ফেলবে। হ্যাঁ, তোমরা এইভাবে ঘর ঘর গাছ কেটে ফেলবে, তাহলে সুন্দর দেখা যাবে। আমি এইভাবে দেখাইতে পারি নাই, হিজিবিজি হয়ে যাবে এই জন্য। তাও হয়েই গেছে, হ্যাঁ, হিজিবিজি খানিকটা হয়েই গেল। 1 নাম্বার দেখো গ্লুকোজ। শ্বসনের প্রথম থাকে যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, G6P মানে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু একটা এটিপি খরচ হচ্ছে। একটা এটিপি, এটা কিন্তু 2 ধাপে ছিল না, ভাঙছিল না তখন। হ্যাঁ, তারপর ফ্রুক্টোজ থেকে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হচ্ছে, তখন একটা এটিপি ব্যয় হচ্ছে। এখানে দেখো 3টা অ্যারো চিহ্ন দেওয়া আছে, 1 থেকে 5 একটা, আর শুধু 6 একটা, আর 7 থেকে 11 একটা। এর মিনিং কি জানো? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে অ্যাসিটাইল-কোয়ে, এটা হচ্ছে ক্রেবস সাইকেল। তো তোমাদের যে সবসময় পুরা প্রসেসটাই চাইবে পরীক্ষায়, তেমন কিন্তু নাও হইতে পারে, শুধু বলতে পারে যে ক্রেবস চক্রের কোথায় কোন ধাপে শক্তি উৎপন্ন হয় দেখাও, তখন শুধু ক্রেবস চক্রের দিয়ে দিতে হবে। আবার গ্লাইকোলাইসিসের কোথায় কতটুকু শক্তি উৎপন্ন হয় দেখাও, তখন এটা দিতে হবে। অ্যাসিটাইল-কোয়েটা এটুকু দিতে হবে। যখন যেটা চাইবে তোমাদের আনসারটা ওই অনুযায়ী দিতে হবে, আর যদি কোনোটা না চায় তাহলে পুরোটা দিতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা বললাম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ যখন 6 ফসফেট উৎপন্ন হয়, তখন একটা এটিপি ব্যবহৃত হয়। আবার গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়, তখন একটা এটিপি ব্যবহৃত হয়। 3 নম্বরে দেখো ফ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, হ্যাঁ, গ্লিসারঅ্যালডিহাইড, এটা ফ্রি ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে যখন 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন এটিপি উৎপন্ন হয় না, কিন্তু তখন এই যে যখনই 3 দেখবা তখনই ধরে নিবা কি উৎপন্ন হয়েছে, NADH2। এই যে আমরা এর আগে বলেছিলাম না যে NADH2 মানে একটা থেকে 3টা উৎপন্ন হচ্ছে, তাহলে 3 অণু এটিপি তৈরি হয়, এর সাথে আমরা গুণ দিলাম 2 সমান 6। ইজ ইট ক্লিয়ার? এখানে উৎপন্ন হচ্ছে কি NADH2, আমরা তো এখানে এটিপি হিসেবে লিখতেছি, তাহলে এক অণু NADH2 উৎপন্ন হইলে ওটা সমান কয়টা এটিপি? 3টা এটিপি, 2 ধাপে, এই জন্য 2টা, ঠিক আছে? তাহলে 3 গুণ 2 সমান 6। আরেকটা হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন এই যে 2, এই 2 দ্বারা কি বুঝতেছি, এখানে উৎপন্ন হচ্ছে কি FAD, ঠিক আছে? এই যে FAD কয়টা উৎপন্ন হচ্ছে? এক অণু, তাহলে এক অণু সমান 2টা এটিপি গুণ 2 সমান 2। সেম। তারপর 5 নম্বরে আসো 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তখন 1 গুণ 2 সমান 2, অর্থাৎ এখানে এটিপি তৈরি হয়েছে। তাহলে এই ধাপে মোট উৎপাদিত এটিপি কয়টা হলো? 6, 7, 8, 9, 10, আর খরচ হয়ে গেল 10টা থেকে 2টা, তাহলে মোট এটিপি হচ্ছে 8টা। তো তোমাদের যদি এখন অবজেক্টিভে আসে বা
সেই 1 নম্বরের কোশ্চেনই আসলো যে কয়ে, সৃজনশীলের কয়ে আসলো যে গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি তৈরি হয়। তাহলে এক কথায় উত্তর হচ্ছে 8 অণু এটিপি তৈরি হয়। হ্যাঁ, মোট তৈরি হয় 10 অণু এটিপি, ব্যবহৃত হয়ে যায় 2 অণু। এইভাবেও লিখতে পারো যে মোট উৎপাদিত হয় 10 অণু এটিপি, তার মধ্যে 2 অণু এটিপি তৈরি হয়, বাকি থাকে 8 অণু এটিপি। এরপর আসো অ্যাসিটাইল কোয়ে ধাপে। হ্যাঁ, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে PA মানে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে এই ধাপে কি উৎপন্ন হচ্ছে 3, তার মানে কি NADH2 উৎপন্ন হচ্ছে, ওইটার 2 গুণ সমান 6, অর্থাৎ এই ধাপে 6টা উৎপন্ন হচ্ছে। তাহলে 8 6 14টা উৎপন্ন হইল, বাকি থাকতেছে কয়টা? বাকি 38 থেকে 14টা বিয়োগ দিলে থাকে 24টা। এই 24টা এটিপি তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলে। ঠিক আছে, তাহলে ক্রেবস সাইকেলে পাইরুভিক অ্যাসিড থেকে এই যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যে অক্সালোসাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যে অক্সালোসাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই ধাপে উৎপন্ন হচ্ছে NADH2, যে 3 গুণ 2 সমান 6। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসেনাইল কোয়ে, এখানে উৎপন্ন হচ্ছে NADH2, 3 গুণ 2 সমান 6। আবার সাকসেনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে সরাসরি এটিপি তৈরি হচ্ছে, তাই 2। আবার সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে FAD, তাই 2 গুণ 2 সমান 4। আবার ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে NAD, তাহলে 3 গুণ 2 সমান 6। তাহলে এই ধাপে মোট কয়টা উৎপন্ন হচ্ছে? 6 6 12 13 14 14 আর 10 24টা। এই মোট তৈরি হচ্ছে 40টা, এর থেকে আমরা খরচ করতেছি 2টা, থাকতেছে 38টা এটিপি। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি সালোক সংশ্লেষ শ্বসনের প্রায় সবটুকুই। সামনের দিন হয়তো আমরা অবাধ শ্বসনটা একটুখানি দেখবো, দেখে আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে, আমরা হয়তো ডিএনএর অংশটুকু শুরু করব। ঠিক আছে, ডিএনএর বাকি কিছু টুকটাক কিছু পড়তে হয়, ওইটা আমরা পড়বো ইনশাল্লাহ। আবার দেখা হবে, আশা করি ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করবে, সুস্থ থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে কোথাও, এটা আসলে খুব জটিল একটা প্রক্রিয়া, এটা সরাসরি ক্লাসে পড়াইতে পারলে খুব ভালো হইতো, যেহেতু সেই উপায় কোনোভাবেই নাই। তো যার যা কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ফোন করতে পারো, আমি আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।